আসরে মঞ্চে উপবিষ্ট বরেণ্য কবিবৃন্দ, সামনে সমবেত কবি বন্ধুরা, এই দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টা 2.5 ঘন্টার মতো আমরা কবিতা শুনছি এবং এখনো পর্যন্ত মঞ্চে যথেষ্ট উপস্থিতি আছে, এটা আমাদের জন্য আসলে আনন্দদায়ক। আজকে হেমন্ত নিয়ে আসলে মিলি আপা একটা আলোচনা করেছেন, যদিও খুব সংক্ষিপ্ত ছিল আলোচনা, কিন্তু অন্যদের মধ্যেও বক্তৃতার মধ্যেও কবিতার মধ্যেও সেই আলোচনা এসেছে, তাতে মোটামুটি কাভার হয়ে গেছে। আজকে যেসব কবিতা শুনেছি, মঞ্চের সবাই তো অসাধারণ কবিতাদের বলতে হবে, বাইরেও যারা কবিতা পড়েছেন অনেকেই কবিতা ভালো লাগছে। আজকে মানে সর্বাধিক ভালো কবিতা এখানে গঠিত হয়েছে বলে আমার ধারণা, এবং বিশেষ করে আমি কয়েকজনের কবিতা আমাকে হৃদয়কে স্পর্শ করেছে, যাদের কবিতাগুলো, যেমন মোস্তফা হাবিব চলে গেছেন, লিলি শেঠ, মোহাম্মদ সালাম তিনি নতুন এসছেন, মোহাম্মদ সেলিম ভালো কবিতা, বজলুর রায়হান, আবামা সালাউদ্দিন, খাতুনে জান্নাত তিনিও প্রবাসী ছিলেন দীর্ঘদিন, আবার এসছেন, খুব ভালো কবিতা বলেছেন, এবং অন্যদের কবিতাও ভালো হয়েছে, কেউ নিরুৎসাহিত হওয়ার কোনো কারণ নেই। কবিতা তো আসলে কবিতা হলো শব্দের খেলা, এই শব্দ নিয়ে আমরা যে যত খেলতে পারবো তত ভালো কবিতা হবে। কারণ আপনারা জানেন যে উত্তরাধুনিক কবিতায় সবচেয়ে যে মুনশিয়ানা, যে আপনি বাহুল্য শব্দ ব্যবহার করা যাবে না, একই শব্দ বারবার ব্যবহার করা যাবে না, অনেক দিক, এছাড়া উপমা, উৎপ্রেক্ষা, অনুপ্রাস, চিত্রকল্প সেগুলো তো থাকবেই, কিন্তু এই শব্দ নিয়ে যে যত বেশি কাজ করতে পারবো তত তার কবিতা সমৃদ্ধ হবে। আমরা বাংলা ভাষা নিয়ে কিন্তু আমরা গর্ববোধ করতে পারি এই জন্য যে বাংলা খাঁটি বাংলা শব্দ, খাঁটি বাংলা শব্দ আপনি জানেন কোথায়, মাত্র 8টি, ঢেকি, কোলা, ঢোল, এরকম লাঙ্গল, মাত্র। অথচ এই বাংলায় এখন শব্দের সংখ্যা 82,000। 8টি শব্দের একটি ভাষা, এখন 82,000 শব্দ ভান্ডার নিয়ে আমরা পৃথিবীর 6ষ্ঠ বৃহত্তম ভাষা হিসেবে আমরা আমাদের অবস্থান তৈরি করেছি। এটা কিন্তু একটা বিরাট ব্যাপার, এবং আশ্চর্য যে এই ভাষা, এই প্রায় 40% ভাষা এসছে সংস্কৃতি থেকে, মানে তৎসম শব্দ, যেগুলো আমরা বিবর্তিত হয়ে আমরা যেটাকে বলি তৎসম শব্দ। আর অন্যান্য এসছে আরবি, ফার্সি, উর্দু, পশতু, হিন্দি এবং ইংরেজি, সব মিলিয়ে আমাদের এখন শব্দ ভান্ডার কিন্তু বিশাল। সুতরাং কবিতা লিখতে গিয়ে কেন শব্দের অভাব হবে, কেন আমরা সব পাবো না খুঁজে, তার মানে আমরা পড়ছি না। এবং আমরা যত বেশি পড়বো তত নতুন নতুন শব্দ, নতুন নতুন প্রতিশব্দ, নতুন নতুন উপমা আমরা ব্যবহার করতে পারবো, এবং কবিতা সমৃদ্ধ হবে। এটা আর আপনার বলতে হবে না, আপনার কবিতা পাঠক টেনে দেবে, সেটি আমি মনে করি যে আমাদের করা উচিত। অথচ দেখেন অনেক ভাষা আছে, যেমন ধরুন বাংলা এত সমৃদ্ধ হয়েছে, আমরা সৌভাগ্যবান। আর আরেকটা শব্দ ভাষার কথা বলি, মনে করেন যে হিব্রু কিন্তু একসময় বিশাল জনগোষ্ঠীর ভাষা ছিল এবং সমৃদ্ধ, এবং তাদের এরকম ভাড়া করা শব্দ নেই। হিব্রু ভাষাভাষী মানুষ সংখ্যা পৃথিবীতে 50-60 লাখ আছে কিনা সন্দেহ। এবং আমাদের যে আসমানি কিতাব, 4টি কিতাব এসছে, তাওরাত, জবুর, ইনজিল, কোরআন, এর মধ্যে 3টি কিতাবই কিন্তু হিব্রু ভাষায়, না জানেন কিনা? তাওরাত, জবুর এবং ইনজিল হিব্রুতে, কোরআন ছাড়া, কোরআনটা হলো আরবিতে। সেই হিব্রু কিন্তু হারিয়ে গেছে, অনেক ভাষা হারিয়ে গেছে, মানে কি তাদের অবস্থান কোথায় পৃথিবীতে কোথায়, তাই না? তো সুতরাং আমরা কত সৌভাগ্যবান, আমরা কত ভাগ্যবান জাতি। সুতরাং আমরা কেন ভালো কবিতা লিখতে পারবো না, কেন আমাদের শব্দের অভাব হবে, কেন আমরা মানে শব্দ খুঁজে বেড়াবো? সুতরাং আমি মনে করি যে আমরা পড়বো এবং লিখবো, এবং আজকে যে সমৃদ্ধ আসর হয়েছে, আমি চাই আজের পর থেকে প্রতিটি আসর এরকম সমৃদ্ধ হোক। জাতীয় প্রেস ক্লাব কিন্তু ঢাকা শহরে যতগুলো কবিতার আসর হয় সবচেয়ে বড় আসর বলা যায়, কারণ এটার পরিসর বড়, এটার হলরুম বড়, সব বড়। যদিও জাতীয় কবিতা পরিষদ এখন আসর করে, কিন্তু তাদের হলরুম ছোট, যে
40 জন বসলে বসার জায়গা থাকে। এখানে আমার 100-200 লোক বসার অ্যাকোমোডেশন ফ্যাসিলিটি আছে। এখানে কেউ গাড়ি নিয়ে আসলে 10টা-50টা গাড়ি পার্কিং করার ব্যবস্থা আছে। এই ব্যবস্থা কিন্তু অন্য কোথাও নেই। যেসব কবিতার আসল হয় ছোট রুমে, ছোট জায়গায়, গণ্ডির ভিতরে। সুতরাং আমি মনে করি যে আপনারা সবাই আসবেন, আমার সবার জন্য আপনাদের দরজা খোলা। আমরা অনেক কবি দাবি তুলছেন যে যদি কবিতা পরিষদের কবিতা পত্রের পক্ষ থেকে আরেকটা ট্যুর করা যায় কিনা। আপনাদের মনে থাকতে পারে যে গত বছর, এই বছরই ফেব্রুয়ারিতে আমরা 2 দিনের একটা ট্যুর করেছিলাম, সেটা ঈশ্বরদী এবং কুষ্টিয়াতে, লালনের আখড়ায় সহ সবাই জমজমাট ছিল। অনেকের দাবি আছে। আমরা এবছর, যদিও নিয়ম হলো বছরে একবার একটা ট্যুর করার কথা, কিন্তু যাই হোক আমরা চেষ্টা করবো ডিসেম্বরের মধ্যেই আমরা একটা ট্যুর আমরা করবো। আমরা আগেই ঘোষণা দিয়েছিলাম যে আমরা 2 দিন বা 3 দিন একটা ট্যুর হবে রাঙামাটিতে, সেটা আমরা করার চেষ্টা করবো। এবং সেটা কবিতার পাশাপাশি আলোচনা থাকবে এবং সাইট সিইং থাকবে, আনন্দের ব্যবস্থা থাকবে, যাতে সবাই ট্যুরটা এনজয় করতে পারে। যাই হোক, সবাইকে আমি আবার অভিনন্দন জানিয়ে, দীর্ঘ সময় কবিতা শোনার জন্য কৃতজ্ঞতা জানিয়ে এবং আরো পরবর্তী আসরগুলোতে আসার জন্য আবেদন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। এই পর্যায়ে আমি আমার একটা কবিতা পড়ে শোনাই। যদিও এই কবিতাটা হেমন্ত নিয়ে লেখা না, আমি আসলে এই গত 1-2 মাস যাবৎ ওই মানে জুলাই অভ্যুত্থানের বর্ষপূর্তির সময় আমি একটা কবিতার বই রেডি করলাম, সেটা হলো বাতাসে জলে আগুন। এটার বেশিরভাগ কবিতাই জুলাই অভ্যুত্থান কেন্দ্রিক কবিতা। সেটি এখন বেরোবে, একদম শেষ পর্যায়ে আছে, প্রচ্ছদের কাজ চলছে। বেরোলে হয়তো আগামী মাসে সম্ভবত আপনাদের হাতে দেওয়া যাবে সেই কবিতার বইটা। তো সেখান থেকে আমি একটা কবিতা বলছি, এটি জুলাই শহীদ, এটা শহীদ জুলাই শহীদকে নিয়ে লেখা। এটা হলো ফারহান, শহীদ ফারহান। এটা আমার অফিসের পাশে যে রেসিডেন্সিয়াল মডেল স্কুল সম্পর্কে আপনাদের ধারণা আছে ধানমন্ডিতে, সেই স্কুলের সবচেয়ে মেধাবী স্টুডেন্ট ছিল ওই ফারহান। অসাধারণ চেহারা, ওর গেটে ওর ছবিটা এখনো ভাসে। ফারহানের নামে ওই আসাদ গেটে যে একটা খেলার মাঠের নামকরণ করা হয়েছে, সেটা হচ্ছে অটিস্টিকদের নিয়ে যে খেলার মাঠ সরকারি নাম করা হয়। সেই ফারহানকে নিয়ে একটা কবিতা। ফারহান হলো বাবা মার একমাত্র সন্তান ছিল, তাদের আর কোনো সন্তান। এই হচ্ছে জুলাই অভ্যুত্থানের মানে আমাদের স্যাক্রিফাইস। কবিতার শিরোনাম রোদে মিশে গেছে রক্ত। ফারহান পড়ে আছে ব্যারিকেডের গায়ে, তার হাতের মুঠোয় ছিল প্রতিবাদের ভাষা। কাঁপছিল বাতাসে মুক্তির স্লোগান, জুলাইয়ের আগুন লেগেছিল শহরের গায়ে। আর ফারহান দাঁড়িয়েছিল দেয়ালের মতো নির্ভীক নিঃশব্দ। তার চোখে ছিল অন্ধকার চিরে আলো দেখার স্বপ্ন, তার বুক ছিল প্রতিবাদের খোলা পতাকা। যারা চেয়েছিল ভয় ঢালতে, তারা পেল এক শহীদের জন্ম। নতুন প্রজন্মের সিঁড়িতে রক্ত লাল এক ফুল। আজও তার নামে লেখা হয় পোস্টার, উচ্চারিত হয় কণ্ঠে কণ্ঠে অসমাপ্ত গান। ফারহান হারায়নি, সে দাঁড়িয়ে আছে জুলাইয়ের প্রতিটি বস্ত্র দিয়ে। সবাইকে অসংখ্য ধন্যবাদ।